স্বাধীনতার ৪৯তম বর্ষে বীর শহীদদের স্মরণ, সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে নেয়ার অঙ্গীকার। বিএনপি জামায়াতের কারণেই ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি, অভিযোগ হানিফের। মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে ক্ষমতাসীনরা, মন্তব্য মির্জা ফখরুলের। অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে রংপুরে বধ্যভূমিগুলো। পাকিস্তানিদের দোসরদের তালিকা প্রকাশের দাবি সচেতন মহলের। দেশে আনা হলো নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে সন্ত্রাসী হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ, নেওয়া হয়েছে গ্রামের বাড়ি নরসিংদী ও নারায়ণগঞ্জে। এবং মধ্যপ্রাচ্যে মাদক পাচারে ব্যবহৃত হচ্ছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর, জনশক্তি রপ্তানিতে ভোগান্তির শঙ্কা, মাদক চক্র ধরতে ইন্টারপোলের সহায়তা চায় পুলিশ। দেখছিলেন শিরোনাম, বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। মহান স্বাধীনতা দিবসে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করল জাতি। গতকাল দিনভর আপামর জনতার ঢল নামে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সবারই প্রত্যাশা, বৈষম্য ঘুচিয়ে সংঘাত ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাক বাংলাদেশ। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। বাংলার পূব আকাশে ৪৮ পেরিয়ে ৪৯ বছরে পা রাখা স্বাধীনতার রক্তিম সূর্য। বিনম্র শ্রদ্ধায় নত বাঙালির ঢল তখন গৌরবময় অর্জনের স্মারক জাতীয় স্মৃতিসৌধে। শহীদ স্মরণে এসে গত ৪৮ বছরের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়েও নানা ভাবনা ছিল সবার মাঝে। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়তে ভেদাভেদ নয়, ঐক্যের জয়গানও ঝরল প্রতি কণ্ঠে। কিছু মানুষ বঞ্চিত থেকেই গেছে, তো তাদের ডেভেলপমেন্টের জন্য মেইনলি কাজ করতে হবে। লাল সবুজ বুকে ধারণ করে এগোতে চাই। ব্যর্থতা আছে, অনেক ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু দেশটা এগিয়ে গেছে। বিশিষ্টজন আর রাজনীতিকরা মনে করেন, সমতা আর সুশাসন নিশ্চিতের মধ্য দিয়ে অপার সম্ভাবনার বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যদি জনগণ অংশগ্রহণ করতে পারে, সে সুযোগ তৈরি করা হয়, আমি মনে করি সেটাই হবে সত্যিকারের গণতন্ত্র। নতুন প্রজন্মের সদস্যদেরকে বিশেষ মূল্যবোধ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা, সেগুলোর ক্রমবিকাশ ঘটুক। গণহত্যা আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি আদায় করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে সুন্দর মানবিক বাংলাদেশ গড়া আর অর্থনৈতিক মুক্তি অর্জনের স্বপ্ন সবার বুকে। ৪৮ বছরের পথ চলার হিসেব নিকেশে অনেক ক্ষেত্রেই থাকতে পারে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক, তবে সাফল্যের খতিয়ানও কম নয়। আন্তর্জাতিক অঙ্গনে আজ অভাবনীয় অনেক অর্জনের অনন্য দৃষ্টান্ত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে থাকা লাল সবুজের বাংলাদেশ। সকলের সম্মিলিত প্রয়াসে সমৃদ্ধ আগামী, প্রগতি আর অগ্রগতির এই অভিযাত্রা আরও মসৃণ হবে, এমনটি প্রত্যাশা সবার। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের পক্ষ থেকেও ফুল দেন দলীয় প্রধান শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি জামায়াতের অপপ্রচারের কারণেই এতদিনেও ৭১-এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। দেবাশিস রায়ের রিপোর্ট। স্বাধীনতার অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয়ে বুকের রক্তে যারা লিখে গেছেন বাংলাদেশের নাম, শ্রদ্ধাবনত জাতির পক্ষে সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সশস্ত্র সালামে সম্মান জানানো হয় নাম না জানা মহাপ্রাণ শহীদদের। পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সংসদের বিরোধী দল, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ বেদিতে ফুল দেন। এ সময় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সাংবাদিকদের বলেন, বিএনপি অপপ্রচার না চালালে আরও আগেই ৭১-এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মিলত। গণহত্যাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য বা এই গণহত্যার তথ্য আলামত নষ্ট করার জন্য বিএনপি জামাত পরিকল্পিতভাবে গণহত্যা নিয়ে অনেক সময় বিতর্কমূলক প্রশ্ন তুলেছিল। তাদের ষড়যন্ত্রের কারণেই আমরা এখন পর্যন্ত এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আমরা লাভ করতে পারি নাই। তবে আমরা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার নেতৃত্বে আমরা এটা জোরালো দাবি করেছি। আমরা আশা করছি যে জাতিসংঘ আমাদের এই গণহত্যার স্বীকৃতি দেবে।
এরপরই জনতার ঢল নামে সৌধ প্রাঙ্গণে। যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপে অপশক্তিকে রুখে দেয়া অর্ধশতবর্ষী বাংলাদেশ আজ উন্নয়ন আর অগ্রযাত্রার নতুন বিস্ময়। গৌরব এবং আত্ম উপলব্ধির এই দিনে তাই বলাই যায় হার না মানা বাঙালি পৃথিবীর মানচিত্রে আজ সম্ভাবনার জানান দিচ্ছে সক্ষমতার নানান প্রশ্নে। শ্রদ্ধা জানাতে আসা এই উত্তরসূরিরা বলছেন, স্বাধীনতাকে আরও অর্থবহ করতে আজকের বাংলাদেশে সবচেয়ে জরুরি মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতির পথে ঐক্য আর সংহতির মেলবন্ধন। তবেই অর্জিত হবে পূর্বসূরিদের আজন্ম লালিত স্বপ্ন। পরে স্বাধীনতা দিবস উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও শেখ হাসিনা শ্রদ্ধা জানান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের প্রতি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারাও। শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে। আর গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, দেশের জনগণের মুক্তির জন্য দরকার ঐক্যবদ্ধ আন্দোলন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন সকাল 10টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসেন। শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, জনগণের মুক্তির জন্য দরকার ঐক্যবদ্ধ আন্দোলন। আন্দোলনের মধ্যে দিয়ে এখনকার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করেছি, কিন্তু এটাকে কার্যকর করার জন্য, বাস্তবে রূপান্তরিত করার জন্য 16 আনা আন্দোলন চালিয়ে যেতে হবে এবং জনগণের ঐক্যকে আরও সুসংগত করে যেতে হবে। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সিনিয়র নেতাদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পরে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার স্বাধীনতার চেতনাকে ভুলুণ্ঠিত করেছে। যে আদর্শকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, জাতি ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সেই চেতনা এবং আদর্শ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে আজকে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য এক চক্রান্ত প্রায় প্রতিষ্ঠা লাভ করতে চলেছে। পরে সকাল 10টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন ছাড়া বেগম জিয়ার মুক্তি সম্ভব নয়। আমরা আজকের এই দিনে অঙ্গীকার করেছি যে আমরা দেশ ও নেত্রীর মুক্তির জন্য সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করব, গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করব। বর্তমান সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। গণতন্ত্রের মুক্তির জন্য ইমান আমিন, সময় সংবাদ, ঢাকা। ৭১ বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সেনারা। মুক্তিকামী মানুষের উপর তাদের অবর্ণনীয় বর্বরতার অনেক চিহ্নই আজ মুছে গেছে। রংপুরে জাতিবিদ্বেষী গণহত্যার প্রমাণবাহী বদ্ধভূমিগুলো রক্ষার পাশাপাশি রাজাকার আল বদরদের তালিকা প্রকাশের দাবি সচেতন মহলের। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। রংপুরের দমদমা বধ্যভূমি। মুক্তিযুদ্ধের সময় কারামাইকেল কলেজের অধ্যাপক কালাচাঁদ রায়, তার স্ত্রী মঞ্জুশ্রী রায় সহ আরও 3 অধ্যাপককে হত্যা করে এখানে ফেলে যায় পাকিস্তানি বাহিনী। স্থানীয়রা মরদেহ মাটি চাপা দেয়। এরপর বধ্যভূমিটির দিকে ফিরেও তাকায়নি কেউ। বুদ্ধিজীবীরা নিয়ে এসে এখানে মারছে, মারিয়া তারা ওইভাবে ফেলে রাখছে। বদ্ধভূমি করি গেল, তারপরে কোনো সংস্কার নাই, কিছু নাই। আমরা হাঁড়ি চান্দা করিয়া বাঁশ টাস তুলিয়া এখানে ঘিরে দিয়েছিলাম, গরু বাছুর ভাঙ্গি ফেলে। এ জায়গা দেখার মতন কেউ নাই, হ্যাঁ, কেউ আসে না। ওই আসে যদি গেল আসিয়াও মানে ওটা গুরুত্ব দেয় না। দেশ স্বাধীন হওয়ার পর পেরিয়েছে 48 বছর। রংপুরের দমদমার মতো মুক্তিযুদ্ধের শোক ও গৌরবের সাক্ষী এই বধ্যভূমিগুলো নতুন প্রজন্মের জন্য সংরক্ষণের দাবি সচেতন মহলের। স্মৃতিগুলো এখন আছে, এখনো আমি জীবিত আছি, আমরা বলতে পারছি, কিন্তু এরপরে আমরা যখন থাকবো না তখন এই স্মৃতিগুলোর কথা তো আর কেউ বলতে পারবে না। অনেক জায়গায় কিন্তু বধ্যভূমির পাশে নানা রকম স্থাপনা গড়ে উঠে কিন্তু একরকম দখলদারিত্বের মধ্যেও যাচ্ছে। 2015 সালে রংপুর বিভাগের 5 জেলার 5666 জন রাজাকারের তালিকা করা হলেও তা প্রকাশ করা সম্ভব হয়নি আজও। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বধ্যভূমিগুলো সংরক্ষণ করার পাশাপাশি 71-এ মুক্তিকামী নিরীহ বাঙালিদের হত্যার পেছনে
পাক সেনাদের দোসর হিসেবে যারা ভূমিকা রেখেছে সেই রাজাকার আলবদরদের চিহ্নিত করে চূড়ান্ত তালিকা প্রকাশের দাবি মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের। তালিকা হওয়া উচিত, তাদেরকে রাজনৈতিকভাবে একঘরে করা উচিত, অর্থনৈতিকভাবে একঘরে করা উচিত, তাদের পানিশমেন্ট হওয়া উচিত। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদেরকেও চিহ্নিত করে দেওয়ার দায়িত্ব কিন্তু প্রশাসনের বা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোকজনের। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বৌদ্ধভূমিগুলো সংরক্ষণে উদ্যোগ নিয়েছে দাবি করে রাজাকারদের চূড়ান্ত তালিকা করার আশ্বাস জেলা প্রশাসকের। এটি পূর্ণাঙ্গ তালিকা নয়, তো আমরা চেষ্টা করব যাবতীয় তথ্যপত্রের ভিত্তিতে ভবিষ্যতে এই তালিকাটি পূর্ণাঙ্গ করার। রংপুরের নিজবেদগঞ্জ, জাফরগঞ্জ, দখিগঞ্জ, বালারখাইল, নবদীগঞ্জ, সাহেবগঞ্জ, লাহিড়ীর হাট সহ বেশ কিছু বৌদ্ধভূমিতে হত্যাযজ্ঞ চলে 1971 সালে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। বাংলার সময়ে আরও থাকছে। কুমিল্লায় ট্রাক্টর চাপায় নবম শ্রেণীর ছাত্রী নিহত, ঢাকা চট্টগ্রাম সড়ক অবরোধ করে সহপাঠীদের বিক্ষোভ। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত 5 বাংলাদেশির মধ্যে 2 জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সকালে নিজ নিজ এলাকায় তাদের দাফন করার কথা রয়েছে। নিউজিল্যান্ডে নিহত চাঁদপুরের মোজাম্মেল হোসেন সেলিমের মরদেহ আজ রাতে দেশে আনার কথা রয়েছে। মঙ্গলবার রাত 10:25 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে পৌঁছায় জাকারিয়া ভুইয়া ও ওমর ফারুকের মরদেহ। পরে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়। একটু সচ্ছলতার জন্য বিদেশ পাড়ি জমালেও নিথর দেহ নিয়ে ফিরতে হলো তাদের। 2.5 বছর আগে সিঙ্গাপুর থেকে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ শহরে পাড়ি জমান জাকারিয়া ভুইয়া। 2017 সালের 29শে ডিসেম্বর বিয়ে করেন ওমর ফারুক। স্বজনরা জানান তার স্ত্রী নিহা 3 মাসের অন্তঃসত্ত্বা। ওমরের চলে যাওয়ায় স্তব্ধ পুরো পরিবার। ছোট ভাইকে হারাইছি, ছোট ভাইকে নিয়ে আমাদের অনেক আশা ছিল, আশা ভরসা ছিল। ছোট ভাই আমাদের ফ্যামিলির জন্য অনেক কিছু করেছে। আমার পরিবারের উপার্জনের এই একটি ছেলেই আমার সংসারের মধ্যে। সরকারের কাছে এবং নিউজিল্যান্ড সরকারের কাছে আমার দাবি ওদের কিছু ক্ষতিপূরণ দিয়ে যাতে ফ্যামিলিরা রক্ষা পায়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে প্রতিটি দেশকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান নিহতদের স্বজনরা। নিন্দা করার মতো ভাষা নেই আমাদের। ভবিষ্যতে যেন আর কারোর মায়ের বুক, বোনের ভাই না হারা হয়, এই জন্য বিশ্ববাসী, জাতিসংঘের কাছে, বাংলাদেশ সরকারের কাছে এই জন্য আকুল আবেদন জানাচ্ছি। নিহত জাকারিয়া ভুইয়ার গ্রামের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার জয়পুরা গ্রামে এবং ওমর ফারুকের বাড়ি নারায়ণগঞ্জের রাজবাড়িতে। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পার্টির কো চেয়ারম্যানের পদ থেকে জিএম কাদেরের অব্যাহতি পারিবারিক ব্যাপার বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। মঙ্গলবার রাতে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনায় এ মন্তব্য করেন তিনি। যদি দল ভেঙে যায় জিএম কাদেরের জন্য, তাহলে হুসেন মোহাম্মদ এরশাদকে দায়িত্ব নিতে হবে। দলটা ওনার ওই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন, আমি কিন্তু দেই নাই। মাথাটা কেটে দিয়েছে জিএম কাদের, যদি কেটে দিয়ে থাকে তাহলে ওনার ভাইয়ে কেটে দিয়েছে। আপনি কাটেন নাই, আমিও কাটেন নাই। আমাদের কোনো দোষের কারণে ওনার মাথা কাটা যায়নি। আমরা এক হইতে পারি না, কিন্তু বিভিন্ন সময় আমরা কারো না কারো লেজুর ভিত্তি করি, কারো না কারো পছন্দ করি, ভালোবাসি। আবার তার কথা যখন বলতে যাই তখন আরেকজনে অসন্তুষ্ট হয়, সে আবার আরেকজনের কথা বলে। কুমিল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ট্রাক্টর চাপায় নবম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে। প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সহপাঠী সহ এলাকাবাসী। এদিকে একই মহাসড়কে লেগুনা উল্টে 10ম শ্রেণীর আরেক ছাত্রী নিহত হয়েছে। গতকাল এসব দুর্ঘটনা ঘটে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া হলো না স্কুলছাত্রী মাহমুদা আক্তার ইয়াসমিনের। মঙ্গলবার সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল নবম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন। পথে চান্দিনা আঞ্চলিক সড়কে গ্যাস ফিল্ডের ট্রাক্টরের চাপায় নিহত হয় সে। ঘটনার পরপরই চালককে আটক ও ট্রাক্টরটি জব্দ করা হয়। যে মারছে দেখে ইচ্ছা করে, হেয়ার আল্লাহ, হেয়ার বিচার আমি চাই। আমার স্বপ্ন ছিল যে বোন ডাক্তার হবে। ড্রাইভারটা গাড়ি রাস্তায় এদিকে জায়গা থেকে এদিক দিয়ে গাড়িটা নিছে না, মানে আমাদের সাথে লাগাইয়া গাড়িটা আনছে।
এই ঘটনার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সহপাঠী সহ এলাকাবাসী। অবরোধকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ, এতে এক শিক্ষার্থী আহত হয়। পুলিশ আমাদের ছাত্রদের মারছে, মাথায় ফাটাইছে, পিঠে পানি ফেলাইছে। সুষ্ঠু বিচার চাই, আমরা নিরাপদ সড়ক চাই, আমরা আমাদের আর কোনো মা বোনদের জীবন হারাতে চাই না আমরা। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। বাড়ি দিতে একজনের কথা বলছে, কিন্তু এটা কে দিতে না দিতে সে আসলে সুনির্দিষ্ট কিছুই করতে পারে নাই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার ও জেলা প্রশাসক। তার পরিবারের যে কোনো বিষয়ে আমার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওসি সাহেব সবাই থাকবে তার পরিবারের পাশে। যে লিঙ্ক রুটটা হবে 1 তারিখে, এই লিঙ্ক রুটটা মাহমুদার নামে হবে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে চান্দিনা থানায় একটি হত্যা মামলা করেন। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, কুমিল্লা। বাংলার সময়ে আরও থাকছে। স্বাধীনতা দিবসে কক্সবাজারের কার্নিভাল বিনোদন কেন্দ্রে বৈচিত্র্যময় অনুষ্ঠান উপভোগ করলেন পর্যটকরা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গাঁজা এবং ইয়াবার মতো মাদক পাচারের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে মাদক পাচারের ক্ষেত্রে নেওয়া হচ্ছে নানা কৌশল। সবশেষ গত সপ্তাহে লেপ এবং জুতার ভেতরে করে পাচারের সময় আটক করা হয় মাদকের 2টি চালান। এ ধরনের মাদক পাচারে বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় পাচার চক্রের সদস্যদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নিতে যাচ্ছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নানা কৌশলে মাদক পাচারের চেষ্টা চলছে বলে জোর অভিযোগ ছিল, কিন্তু হাতে নাতে তেমন কোনো প্রমাণ না পাওয়ায় ব্যবস্থা নিতে পারছিল না আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে গত 18 মার্চ চট্টগ্রাম থেকে দুবাই হয়ে মাস্কেটগামী ফ্লাইট দুবাইয়ের একটি ফ্লাইটের 2 যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয় 6 কেজি গাঁজা। ল্যাপের ভেতরে করে অভিনব কৌশলে মাদকের এ চালান পাচারের চেষ্টা চলে। কোনো ইন্টারন্যাশনাল গ্রুপ এটার সাথে জড়িত কিনা, দেশীয় গ্রুপ কারা এটার সাথে জড়িত, আমরা এটা কিন্তু বেশ তদন্ত করে দেখতেছি। হাতে নাতে প্রমাণ পাওয়ার পর নড়েচড়ে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ। বাড়ানো হয় মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের উপর গোয়েন্দা নজরদারি। পরদিন 19 মার্চ আবুধাবিগামী আরেক যাত্রীর জুতার মধ্যে পাওয়া যায় 540 পিস ইয়াবা এবং 200 গ্রাম গাঁজা। গত 6 মাসের বেশি সময় ধরে এভাবে নানা পন্থায় মধ্যপ্রাচ্যে মাদক পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ প্রবাসীদের। বিশেষ করে এ ধরনের মাদক পাচার বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হবে বলে শঙ্কা তাদের। ভিসা সংক্রান্ত জটিলতা বেড়ে যাবে, তখন তারা মনে করবে যে বাংলাদেশি যারা আসছে তাদের সাথে মাদক দ্রব্য আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে ভিসাটা বন্ধ হয়ে যেতে পারে বলে আমি মনে করি। এতে বাংলাদেশ থেকে শ্রম রপ্তানিতে বিশেষ একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। তবে গ্রেপ্তারকৃত 3 জনেই ক্যারিয়ার। এই অবস্থায় মাদক পাচারের মূল হোতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নিতে যাচ্ছে পুলিশ প্রশাসন। কারা পাঠাচ্ছে এই মাদকদ্রব্যগুলি এবং ওই প্রান্তে ওমানে অথবা আরব আমিরাতে কারা এটা রিসিভ করছে, মূল যে কেন্দ্র থেকে পাঠানো হয়েছে তাদেরকে ধরা এবং যারা রিসিভ করার কথা ওমানে বা আবুধাবিতে তাদেরকে চিহ্নিত করা। চালান 2টি আটকের ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত করছে সিএমপির গোয়েন্দা বিভাগ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের ডাইং কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। ফতুল্লার বোম্বে ফেব্রিক্স অ্যান্ড ডাইং কারখানায় দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় গতকাল ভোরে কাপড় কারখানাটির 2য় তলার একটি কেমিক্যাল গুদামে হঠাৎ করেই আগুন লাগে। মুহূর্তেই আগুন 3য় ও 4র্থ তলায় ছড়িয়ে পড়ে। এ সময় কেমিক্যাল বিস্ফোরণে ভবনটির দেয়াল ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অনিয়মের অভিযোগ ওঠায় মাদারীপুরের শেখ হাসিনা তাঁত পল্লীর পূর্ব নির্ধারিত স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম। গতকাল দুপুরে মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের জাজিরায় প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। যে সকল জায়গায় অন্যায়ভাবে ঘর গাছ উঠেছে সেই জায়গাটাকে আমরা বাদ দিয়েছি এবং 2টা জেলার মধ্যে প্রকল্প করতে গেলে কিছু শুধু এই ব্যাপার না, আরও কিছু জটিলতা ভবিষ্যতে হবে। ইতিমধ্যে একটা কমিটি গঠন করা হয়েছে। 2-1 দিনের মধ্যে এডিশনাল সেক্রেটারি নেতৃত্বে একটা টিম আসবে, আমাদের মাদারীপুরে এডিসি সহ সবাই থাকবে। তারা জায়গাটা দেখে আজকে আমাদের পছন্দ হয়েছে, তাদের যদি পছন্দ হয় আমরা হয়তো আমাদের কিছু অংশ পুরাতন আছে
একটা পার্ট মানে 20 একর বাকি ধরনের থাকবে, আর বাকি যেটা আছে সেটা আমরা ডিপিপি পরিবর্তন করে 2 মাসের মধ্যে কাজ ইনশাআল্লাহ শুরু করব। অবৈধ দখলদার ও দূষণের কারণে নেত্রকোনার প্রমত্তা মগরা নদী শুকিয়ে খালে পরিণত হয়েছে। স্থানীয়রা নদী দখল ও দূষণ মুক্ত করতে বারবার আন্দোলন করে এলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগমের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কালের আবর্তে শুকিয়ে নিশ্চিহ্ন হতে বসেছে নেত্রকোনার প্রমত্তা মগরা নদী। অবৈধ দখলদারদের দৌরাত্মে ভরাট হয়ে অস্তিত্ব হারাতে বসেছে নদীটি। সেই সাথে পৌরসভার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের সকল ময়লা আবর্জনা নদীতে ফেলায় নদী ভরাট হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। পানি কমে যাওয়ায় এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহকারী 4 শতাধিক জেলে এখন বেকার। এ অবস্থায় নদী দখল, দূষণ মুক্ত ও খনন করতে নেত্রকোনাবাসীর ব্যানারে বিভিন্ন সংগঠন নদী বাঁচাও আন্দোলন করলেও তা বাস্তবায়ন হয়নি। 452টি জেলে পরিবার আজ পেশাহীন, কারণ তারা সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিল এই নদীর মাছের উপর। খননের মাধ্যমে যদি মগরাকে পুনরুজ্জীবিত করা যায় তাহলে সেচ কার্যের জন্য কৃষকরা তার পানি পাবে। পানি উন্নয়ন বোর্ড পদক্ষেপ নিলেও নেত্রকোনা সেচ বিভাগ কর্তৃক 6 কিলোমিটার ছোট মগরা খাল নামে প্রকল্প পাশ হওয়ায় একই নামের কারণে অনুমোদন পায়নি নদী খনন প্রকল্প বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। ছোট মগরা খাল নামে ইতিমধ্যে একটা টিপিপি পাশ হয়েছে এবং সেই কারণে যেহেতু একটা দ্বৈত হয়ে গিয়েছে, সেই কারণে আমাদের নেত্রকোনা জেলার মগরা নদীটি এই প্রকল্প থেকে বাদ যায়। তবে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে এই মগরা নদীকে নিয়ে নতুন আরেকটি প্রকল্প প্রস্তাব তৈরি করা এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে এটা প্রেরণ করা। প্রায় 148 কিলোমিটার দীর্ঘ মগরা নদী পৌর শহরকে ঘিরে রেখেছে নদীটির 6 কিলোমিটার অংশ। সময় সংবাদ, নেত্রকোনা। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনের ভোট পুনঃগণনার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। পুলিশ জানায়, গতকাল সকালে গোপালগঞ্জ পয়সারহাট টেকেরহাট আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল করেন পরাজিত 2 চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হোসেন দীপু ও SM শাহ আলমের সমর্থকরা। এ সময় টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। রোববার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হয়। এতে বেসরকারিভাবে নির্বাচিত হন শেখ লুৎফুর রহমান বাচ্চু। ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনঃগণনার দাবি জানান পরাজিত প্রার্থী মাহমুদ হোসেন দীপু ও SM শাহ আলম। ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় 12 জন আহত হয়েছেন। গতকাল শৈলকুপা উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শৈলকুপা উপজেলা নির্বাচন নিয়ে রূপদাহ গ্রামে 2 পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল আনারস প্রতীকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রিপন দলবল নিয়ে পরাজিত প্রার্থী নৌকা প্রতীকের সমর্থক হান্নানের ওপর হামলা চালায়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে 12 জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়। সৈকতের নগরী কক্সবাজারে যাত্রা শুরু করল কক্স কার্নিভাল নামের বিনোদন কেন্দ্র, যেখানে বেড়াতে আসা পর্যটকরা উপভোগ করতে পারবেন বৈচিত্র্যময় অনুষ্ঠান। গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয় ওপেন কনসার্ট, নাচ ও ফ্যাশন শোর। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। অন্যতম সমুদ্র সৈকত শহর কক্সবাজার, যা দেখার জন্য ছুটে আসে দেশি বিদেশি পর্যটকরা। তবে তাদের মুখে একটি অতৃপ্তি, কক্সবাজার সমুদ্র সৈকতে নোনা দল ছাড়া বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। তাই এটি গুছাতে পর্যটন নগরী কক্সবাজারে শুরু হয়েছে কক্স কার্নিভাল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পর্যটকদের বিনোদন দিতে চলে নৃত্য, ফ্যাশন শো, লাইভ কনসার্ট সহ নানা আয়োজন, যা দেখে মুগ্ধ পর্যটকরা। প্রতি সপ্তাহে যেন এরকম একটা অনুষ্ঠান হয়। সান্ধ্যকালীন কোনো ধরনের বিনোদনের ব্যবস্থাপনা এতদিন কক্সবাজারে ছিল না। এসে দেখতে পাচ্ছি, টাইম পাস করতে পারছি, খুব ভালো লাগছে। বিনোদন দেওয়ার পাশাপাশি কক্সবাজারের পর্যটন শিল্পকে বিকশিত করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছে আয়োজকরা। তবে এক্ষেত্রে সরকারি সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন তারা। বর্ষার সময় বর্ষার প্রোগ্রাম হবে, হেমন্তের সময় হেমন্তের প্রোগ্রাম হবে, শীতের সময় শীতের প্রোগ্রাম হবে। কিছু প্রতিবন্ধকতা বারবার হচ্ছে, আমি মনে করছি এই প্রতিবন্ধকতা সরকারের নিজ উদ্যোগে এগুলো প্রতিবন্ধকতাগুলো দূর করা দরকার। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের মোড়ে অবস্থান কক্স কার্নিভালের। সান্ধ্যকালীন এই আয়োজন উপভোগ করতে জনপ্রতি পর্যটককে গুনতে হবে 300 টাকা করে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাধীনতার ৪৯তম বর্ষে বীর শহীদদের স্মরণ, সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে নেয়ার অঙ্গীকার। বিএনপি জামায়াতের কারণে ৭১ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি, অভিযোগ হানিফের। মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে ক্ষমতাসীনরা, মন্তব্য মির্জা ফখরুলের। অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে রংপুরে বধ্যভূমিগুলো। পাকিস্তানিদের দোসরদের তালিকা প্রকাশের দাবি সচেতন মহলের। দেশে আনা হলো নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে সন্ত্রাসী হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ, নেওয়া হয়েছে গ্রামের বাড়ি নরসিংদী ও নারায়ণগঞ্জে। এবং মধ্যপ্রাচ্যে মাদক পাচারে ব্যবহৃত হচ্ছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। জনশক্তি রপ্তানিতে ভোগান্তির শঙ্কা, মাদক চক্র ধরতে ইন্টারপোলের সহায়তা চায় পুলিশ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।